ভাইয়ারা, ছোট ভাই বোনেরা, এই বছরের মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ ফিক্স হয়ে গেছে। একটু আগে ঘোষণা হয়েছে, আজকে দিনের বেলা মিটিং শেষে এই ঘোষণা এসেছে। এই বছরের তারিখ কত? 9 ফেব্রুয়ারি। তাহলে 2023 সালের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 9 ফেব্রুয়ারি 2024-এ। 2024 সালেরটা কবে হবে জানো? 2024 সালেরটা দেখবা যে একদম ডিসেম্বর মাসেই হয়ে গেছে। ডিসেম্বর 24, অর্থাৎ 2024 সালে দুইটা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর 2025 সালেরটা তোমাদেরটা তোমাদেরটা কবে হবে জানো? তোমাদেরটা হবে নভেম্বর মাসে, হতে পারে তোমাদেরটা অক্টোবর মাসেও হয়ে যেতে পারে। তো তোমরা কিন্তু মাত্র কতদিন সময় পিছিয়ে আছো? তোমরা কিন্তু ভাইয়া, তোমাদের হাতে এখন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য 22 মাস সময় আছে। দ্যাটস ফাইন। আচ্ছা, আমার কেন যেন বোর্ডের মধ্যে একটা কালো কালো দাগ আসছে। সেই দাগটা আসার কারণটা কি? এখনো কি ওই দাগটা আর আসছে কিনা? তো আমি কালো কালারে সুইচ করে যাই। আমার মাঝখানে কালো কালার ভালো লাগছিল না, আমার মনে হলো যে আমি কালোতে ভালো লাগছিল না। সো দেখো, তো এখন কিছুটা ভালো লাগছে, অনেকদিন পর আবার কালো ভালো লাগছে। তাহলে তোমাদের হাতে আর 22 মাস আছে। তো দিস ইজ দ্য বিগিনিং, এখনই শুরু করতে হবে, তাই না ভাইয়া? ওয়েব অ্যাপে ফুল স্ক্রিন নাই, এখনই করে দিচ্ছি। সরি, আসলে ওই ঘোষণাটা আসার পর ওদের জন্য একটা ভিডিও শ্যুট করলাম 1 মিনিটের, খুবই দ্রুত, সেজন্য তোমাদের ক্লাসটা 10 মিনিট পিছাই দিতে বাধ্য হলাম। আচ্ছা, তো আমি দেখলাম যে পোলাপানের পরীক্ষা, কি পরীক্ষা, যার জন্য পোলাপান। আচ্ছা, ফেসবুকে সাউন্ড আছে তো না? সেলিনা আক্তার, তুমি শুনতে পাচ্ছ না? মহিমা আক্তার, ব্ল্যাক ইজ বেস্ট। আচ্ছা ঠিক আছে, ব্ল্যাকেই নিব। তাহলে তোমাদের পরীক্ষা শুরু হতে হতে তোমাদের 2025 সালের মেডিকেল ভর্তি পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে? 2025 সালের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখবা যে অক্টোবরে। তো নভেম্বর ডিসেম্বর তোমাদের হাতে ভাইয়া মোটামুটি 22 মাস আছে। চিন্তা করলে 22 মাস অনেক দিন, কিন্তু পড়ালেখা না করলে 22 মাস চোখের পলকে শেষ হয়ে যায়। 22 মাস শেষ হতে চোখের পলকে 22 মাস শেষ হবে, চোখের পলকে। ঠিক আছে, তোমাদের ক্লাস টেস্ট চলছে ফারিয়া। সাইলা সাবরিন বলে সাইলা সাবরিন বলেছে, স্যার সাউন্ড কম কেন? শুনতে পাচ্ছ তো না ফেসবুকের বাচ্চা কাচ্চারা? ওয়েব অ্যাপে কোনো সমস্যা? ওয়েব অ্যাপ, ফেসবুক, কোথাও কোনো সমস্যা আছে? উফ, আমার গলার এখানে ইনফেকশন হয়েছে। অল ক্লিয়ার, তাহলে চলো আমরা পড়া শুরু করি। তো গতকালকে আমরা এনজাইম পড়েছিলাম। আচ্ছা, তোমাদেরকে গতদিন আমি এনজাইম পড়িয়েছি, আজকে আমরা এনজাইমের দুইটা জিনিস পড়ব। একটা হলো এনজাইমের প্রকারভেদ, এনজাইম কয় রকম আছে। এনজাইমের একটা আমরা আজকে দুটো জিনিস পড়বো, আগামী 10 খুব দ্রুত পড়ে ফেলবো। আরেকটা হলো এনজাইমের উদাহরণ। এই দুইটা জিনিস আজকে তোমাদেরকে পড়াই দিলে এনজাইম সম্পর্কে তোমাদের সবার ক্লিয়ার কাট আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে? এনজাইমের সবার আগে আমরা আজকে কি আলোচনা করব? আমরা আজকে সবার আগে এনজাইমের প্রকারভেদ আলোচনা করব। তাহলে ভাইয়া, প্রকারভেদ কি? তুমি এই সূত্রটা মনে রাখবা, OTHLIL, অথলিল। দেখো, এনজাইমকে আমরা মূলত কয় ভাগে ভাগ করি? এনজাইমকে আমরা মূলত এই 6টা ভাগে ভাগ করি। এই 6টা ভাগের নাম কি? অথলিল, OTHLIL, অথলিল। তো ভাইয়া, তোমরা বলতে পারো যে ভাই অথলিল মানে কি? ও মানে হলো অক্সিডো, ও দিয়ে কি বোঝায়? অক্সিডো রিডাকটেজ। তাহলে তোমরা সবাই এই শব্দটার সাথে পরিচিত। অক্সিডো রিডাকটেজ মানে কি রে? অক্সিডেশন এবং রিডাকশন, তার মানে জারণ বিজারণ। তাহলে যে সকল এনজাইম কোন বিক্রিয়া করে? যে সকল এনজাইম জারণ বিজারণ বিক্রিয়া করে তাদেরকে বলে অক্সিডো রিডাকটেজ। তারপর টি মানে হলো ট্রান্সফারেজ। দেখো, আমি একবার করে লিখে দিচ্ছি যাতে ব্রেনের মধ্যে ঢুকে যায়। টি মানে হলো ট্রান্সফারেজ, রাইট? এরপর এইচ মানে হাইড্রোলেজ। তাহলে ট্রান্সফারেজের কাজ কি? ট্রান্সফার করা। কাকে ট্রান্সফার করা? আমি কিন্তু একবার পড়াবো, দুইবার পড়াবো না, মনোযোগ দাও। হাইড্রোলেস। এল, তাহলে OTH, এরপর এল, একটা হলো লাইগেজ, LIGASE, একটা হলো, এখানে জায়গা নাই আর। আচ্ছা, এই পাশে নিয়ে চলে আসি, আই, আই দিয়ে আইসোমারেজ, নামগুলো আগে পড়তে হবে। তারপর আরেকটা নাম হলো লাইয়েজ। তো ভাইয়া, নামগুলোর দিকে তাকায় দেখো। তাহলে অক্সিডোরিডাকটেজ, ট্রান্সফারেজ, হাইড্রোলেজ, লাইগেজ, আইসোমারেজ, লাইয়েজ। তো ভাইয়া, এনজাইমকে কয় ভাগে ভাগ করা যায়? মূলত এনজাইমকে 9 ভাগে ভাগ করে, কিন্তু এই যে 6টা ভাগ, যেটা অথলিল, এইটা ইন্টারন্যাশনালি অনুমোদিত। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি, পুরো বায়োকেমিস্ট্রি, যারা বায়োকেমিস্ট্রি সামলায়, এনজাইম তো একটা বায়োকেমিস্ট্রি আলোচনা, জৈব রসায়নের আলোচনা, কোষ রসায়নের আলোচনা। তো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি কয় ভাগে এনজাইমকে ভাগ করেছে? এই 6 ভাগে। 6টা ভাগের নাম
কি কি 6টা ভাগের নাম? অথলিল, অক্সিডোরিডাকটেজ, ট্রান্সফারেজ, হাইড্রোলেজ, লাইগেজ, আইসোমারেজ এবং লাইয়েজ। সবার ব্রেনের মধ্যে যাতে জিনিসটা প্রবেশ করে, পারা যাবে ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। চলিয়ে শুরু করতে হ্যাঁ। ওয়েট, ওই জায়গায় মাউস নাড়লে এখনই ফেসবুকে লাইভ নষ্ট হয়ে যাবে। এই দাও তো মাউসটা। ক্লিয়ার? তাহলে সবাই ভাইয়া সেকেন্ড পেপার সহ কালকে থেকে সেকেন্ড পেপার, পরশু থেকে সেকেন্ড পেপার একদম ধুমায় ক্লাস শুরু হবে। প্রথম চ্যাপ্টার থেকেই পড়া শুরু হবে। তোমাদের যার যার ক্লাসে কমতি আছে ইনশাআল্লাহ পরশু দিন থেকে সেকেন্ড পেপার শুরু হবে। কালকের দিন থেকে শুরু করতাম, কিন্তু আগামীকাল আমি নিজেই অ্যাভেইলেবল থাকবো না। কালকে থেকে আমার সেকেন্ড পেপার শুরু করার প্ল্যান ছিল, পরশু দিন থেকে সেকেন্ড পেপার শুরু করে দিব ইনশাআল্লাহ। একদম ধুমায় 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 শুরু করে দিব। তাহলে দেখো গতকালকে এই জিনিস পড়াইছি ভাইয়া, টাইম কয়টায়? টাইম আমি জানাই দিব ভাইয়া, চিন্তা করার কোনো কারণ নাই, টাইম আমি জানিয়ে দিব। আচ্ছা তার আগে একটা ঘোষণা দিয়ে দিই, তোমরা তো এখন আছো। সাদিয়া একটু ঘোষণা দিয়ে দিও ডিসকাশন গ্রুপে। সাদিয়া আছো? দেখো আমরা আমাদের শুধুমাত্র একটা চ্যাপ্টার বাকি থাকলো, সেটার নাম কি? সেটার নাম হলো অণুজীব। আগামী সপ্তাহ মানে এই যে আগামী সপ্তাহে সাইকেল 1-এর কোনো ক্লাস থাকবে না। আগামী সপ্তাহে সাইকেল 2 চলবে শুধুমাত্র। আগামী সপ্তাহে আমি একসাথে 2টা সাইকেল চালাতে পারবো না। কারণ কারণ কারণটা কি? সাদিয়া কি আছো কিনা? সাদিয়া এটা ঘোষণা দিয়ে দিও। কারণ আগামী সপ্তাহ এই যে মেডিকেল অ্যাডমিশন ব্যাচ, এই অ্যাডমিশন ব্যাচের লাস্ট সপ্তাহ। এই সপ্তাহে যেহেতু আমি এই ব্যাচের 2টা সাবজেক্টের দায়িত্ব নিয়েছি, যেহেতু এইবার 23-এর মেডিকেল অ্যাডমিশন ব্যাচের আমি 2টো সাবজেক্ট আমি মেডিকেলের জন্য ওদেরকে প্রস্তুত করে দিচ্ছি। একটা হলো বায়োলজি, আরেকটা হলো ফিজিক্স। আমার এই সপ্তাহে ওদের যেহেতু শেষ সপ্তাহের ক্লাস, আমার টানা 4 দিন সপ্তাহে ক্লাস নিতে হবে ওদের। আর অ্যাডমিশন ব্যাচের একটা ক্লাস সাধারণত অনেক টাইম কনজিউমিং হয়, অনেক পরিশ্রম হয়। তো আমি চাইলেও তোমাদের 2টা সাইকেল রান করাতে পারবো না। তো আগামী সপ্তাহে সাইকেল 2 শুরু হবে। তো আমাদের ক্লাসের ডেট ইউজুয়ালি রবি মঙ্গল বৃহস্পতি, বাট আমরা শনিবারই সাইকেল 2 উদ্বোধন করব। ঠিক আছে? তো আমরা শনি রবি মঙ্গল বৃহস্পতি আমরা সাইকেল 2 শুরু করব। ঠিক আছে? আপাতত এইটাই আমাদের প্ল্যান। আমরা কি করব? আমরা সাইকেল 2 শুরু করে দিব। ঠিক আছে? পরের সপ্তাহে সাইকেল 1 আর সাইকেল 2 অণুজীব যতদিন শেষ না হবে ততদিন পাশাপাশি চলবে। এই কথাটা গুছায় সুন্দর করে, এই কথাটা সুন্দর করে লিখে দিবা। চাইলে এই ছবিটা দিয়ে দিতে পারো আগামী সপ্তাহে। ঠিক আছে? ওকে ওকে। মহিমা খানম, এনজাইমের কাজের কৌশল। মহিমা কালকে যথেষ্ট পড়াইছি, তুমি ক্লাসটা একবার রিভিউ দেখে নাও না। ঠিক আছে? লাইভ টাইমগুলো ফিক্স করে নিয়ে, না হয় অন্য লাইভের ক্লাসের সাথে ঝামেলা হয়। আমাদের ক্লাসের 25 ব্যাচের ক্লাসের টাইম হলো 6টা থেকে 8টা। এই হলো 25 ব্যাচের ক্লাসের টাইম। ঠিক আছে? 25 ব্যাচ এই টাইমেই তোমরা সাইকেল, 25 ব্যাচের সকল সাইকেল এই টাইম। আর আমাদের 24 ব্যাচের টাইম হলো 8টা থেকে 10টা। দ্যাটস দ্য টাইম। এই হলো 25 এবং 24 ব্যাচের সাইকেলের টাইম। তো তোমাদের টাইম একদম ফিক্সড, 6টা থেকে 8টা। কোনোদিন 6টা 15 শুরু হয়, কোনোদিন 6টা 30, বাট 8টার পরে তো ক্লাস কোনোদিন যায় না। কথা ক্লিয়ার? আজকে আমরা ওই অ্যাডমিশন ব্যাচের যেহেতু ক্লাস শুরু হতে শেষ হতে অনেক দেরি হয়ে গেছে, সেই জন্য আসলে এই ঘটনা। হ্যাঁ ভাইয়া, সেকেন্ড পেপার কিছু পড়া হয়নি, সেকেন্ড পেপার একটু বেশি পড়ান না। সেকেন্ড পেপার তো শুরুই হয়ে গেল সাইকেল। ওকে, তাহলে আমরা কি পড়লাম? চলো মেইন পড়ালেখায় ফিরে আসো, একদম পড়ালেখায় চলে আসো। তাহলে পড়ালেখা কি? প্রকারভেদ কি কি? অক্সিডোরিডাকটেজ, ট্রান্সফারেজ, হাইড্রোলেজ, লাইগেজ, আইসোমারেজ এবং লাইয়েজ। কথাটা কি সবার কাছে পরিষ্কার? সবাইকে আমরা উত্তর করতে পারবো? এই 6টা নাম ব্রেনের মধ্যে ঢুকায় নাও। এখন এগুলা কি, এগুলা দ্বারা কি বুঝায়, এগুলা দ্বারা কি বুঝায় সেটা বুঝতে হলে বইটা পড়তে হবে। তাকিয়ে দেখো প্রিয় ভাই বোনেরা। তাকায় দেখো, দেখো এনজাইমগুলোকে কয় ভাগে ভাগ করা যায়। এখানে প্রথমটার দিকে তাকায় দেখো, অক্সিডো রিডাকটেজ। তাহলে অক্সিডো রিডাকটেজের কাজ কি? দেখো জারণ বিজারণ, অক্সিডেশন এবং রিডাকশন। যে সকল এনজাইম জারণ বিজারণ বিক্রিয়ায় অংশ নেয়, যে সকল এনজাইম জারণ বিজারণ বিক্রিয়ায় অংশ নেয় তাদেরকে বলে অক্সিডো রিডাকটেজ। তো ভাইয়া আমি জানি না তোমরা এটা জানো কিনা, জারণ মানে কি রে? তোমাদের জানা আছে জারণ মানে কি? এসএসসি তে পড়েছো?
এই যে সোডিয়াম একটা ইলেকট্রন হারাইলো, সোডিয়ামের জারণ হইল। জারণ মানে ছাড়ন, ইলেকট্রনের ছাড়ন, অথবা আমরা বলতে পারি তাহলে জারণ মানে ইলেকট্রন ত্যাগ অথবা হাইড্রোজেন যোগ। তাহলে জারণ মানে কি? ইলেকট্রনের ত্যাগ অথবা হাইড্রোজেনের যোগ, তাই না? জারণ মানে ছাড়ন। আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ বা হাইড্রোজেন ত্যাগ। তাহলে এটা হলো বিজারণ। ক্লিয়ার? আমরা কি সবাই বুঝতে পেরেছি? তাহলে এই বিক্রিয়াগুলা, এই এনজাইমগুলো এমন বিক্রিয়ায় অংশ নেয় যেখানে এরকম হাইড্রোজেনের আদান প্রদান ঘটে। দেখো এখানে একটু তাকিয়ে দেখো, 3-ফসফোগ্লিসারেলডিহাইড। তোমার কাছে এখন এটাকে অনেক কঠিন বলে মনে হতে পারে, কিন্তু মনে তো হওয়া উচিত না, কারণ তুমি ফসফোগ্লিসারেলডিহাইড চিনো। এটা একটা ট্রায়োজ, ফসফোগ্লিসারেলডিহাইড একটা ট্রায়োজ, তুমি কিন্তু এটা অলরেডি পারো। 3 ফসফো লাগাইলা শুধুমাত্র 3 নাম্বার ফসফেটে। আচ্ছা, তাহলে 3 ফসফোগ্লিসারেলডিহাইডের সাথে তুমি কি করলা? আরও একটা ফসফেট যুক্ত করলা। আগে থেকেই একটা ফসফেট, এখন আরেকটা ফসফেট যখন যুক্ত করলা, দেখো এখন হয়ে গেল কি 1,3-20 ফসফোগ্লিসারিল। 20 মানে কি? 20 মানে 2, বাই মানেও যেমন 2, 20 মানেও 2। তো এই জায়গায় যে এনজাইমটা কাজ করে ভাইয়া, সেইটার নাম ফসফোগ্লিসারেলডিহাইড ডিহাইড্রোজিনেস। তো দেখো এই এনজাইম কিন্তু এইটা, কিন্তু ভাইয়া এখানে দেখো যেই বিক্রিয়কটা তার সে কি কাজ করে? NAD কে NADH2 বানায়। তাহলে দেখো এর সাথে কি করলো? এর সাথে দুটো হাইড্রোজেনকে যুক্ত করে দিল। কি করে দিল দেখো? NAD ছিল, ও ভালো মানুষ ছিল, NAD ওর সাথে কি করে দিল? দুইটা হাইড্রোজেন যুক্ত করে দিল। তাহলে দুইটা হাইড্রোজেন যুক্ত করে দেওয়া মানে কি? যারও এই একটা একটা ছোট্ট এখানে উল্টাপাল্টা হয়েছে। জারণ মানে ইলেকট্রন ত্যাগ করা মানে জারণ, ইলেকট্রন গ্রহণ করা মানে দ্যাটস ফাইন, সেটা সমস্যা না। এখানে হাইড্রোজেনের যোগ আর বিয়োগে একটা ছোট্ট ইস্যু, ছোট্ট একটা ইস্যু আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে 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 একটা ছোট্ট জিনিস আমি উল্টাপাল্টা করেছি বোধহয়, একটা ছোট্ট জিনিস। আচ্ছা, উল্টাপাল্টা করি নাই, উল্টাপাল্টা করি নাই, এটা ঠিকই আছে, বাট শব্দটা খেয়াল করতে হবে। জিনিসটা বুঝো, খেয়াল করো। জারণ বিজারণে কিন্তু একটা বেসিক কনসেপ্ট আছে, এই জিনিসটা আমরা বুঝি কিনা খেয়াল করো। সোডিয়াম দেখো ও ইলেকট্রন ত্যাগ করলো, ব্যাপারটা বুঝো। ইলেকট্রন কি করলো? ত্যাগ করলো, ফলে সোডিয়াম আয়ন হয়ে গেল। ভাইয়া সোডিয়ামের জারণ হইল। সোডিয়ামের কি হইল? সোডিয়ামের জারণ হইল। কিন্তু সোডিয়ামকে আমরা কি বলে ডাকি? সোডিয়াম কিন্তু ভাইয়া বিজারক। সোডিয়াম কি? বিজারক। তোমরা বলবা যে ভাই জিনিসটা তো বুঝলাম না, সোডিয়াম কেন বিজারক? কারণ তুমি জানো ইলেকট্রন গ্রহণ করা মানে কি? ইলেকট্রন গ্রহণ করা মানে কি? বিজারণ। এখন ইলেকট্রন গ্রহণ করা মানে বিজারণ, রাইট? সোডিয়াম কি করে? সোডিয়াম তো ইলেকট্রনটা ত্যাগ করলো, ইলেকট্রনটা গ্রহণ করলো কে? ক্লোরিন। ক্লোরিন এই ইলেকট্রনটা গ্রহণ করলো, ফলে ক্লোরাইড হয়ে গেল। ক্লোরিনের কি হইল? ক্লোরিনের বিজারণ হইল। খেয়াল করো, সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করলো, ক্লোরিন সেটা গ্রহণ করলো। ভাইয়া সোডিয়াম ক্লোরিনকে বিজারিত হতে বাধ্য করলো। সোডিয়াম ক্লোরিনের কি ঘটাইলো? বিজারণ। তো যেই জিনিসটাও ঘটায় ওকে আমরা সেই কাজটাই বলবো না? যে খেলে তাকে আমরা কি বলি? খেলোয়াড়। যে লেখে তাকে আমরা বলি লেখক। আর যে বিজারণ ঘটায় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হলো বিজারক। তাহলে যেখানে জারণ ঘটতেছে, যার জারণ ঘটে, বিজারকের জারণ ঘটে। এই লাইনটা ভালো করে, এইটা কেমিস্ট্রির পড়া, কিন্তু এটা প্রচন্ড ইম্পর্টেন্ট লাইন। বিজারকের জারণ ঘটে। এটা কি বুঝতে পেরেছি? এই এটা বুঝতে পেরেছো? এই কথাটা কি বুঝতে পেরেছো?
জারণ ঘটলো কিন্তু সোডিয়ামের, কিন্তু সোডিয়ামকে আমরা কি বলে ডাকবো? সোডিয়ামকে আমরা বিজারক বলে ডাকবো। তো দেখো, কারণ সে অন্যকে, আবার ক্লোরিনকে কি বলে? ক্লোরিনকে আবার জারক বলে, কিন্তু জারকের কি হইলো? বিজারণ। কারণ কি, কেন ক্লোরিনকে জারক বলে? কারণ ক্লোরিন সোডিয়ামের কাছ থেকে ইলেকট্রনটা নিয়ে আসছে, ওকে জারিত করছে, ওকে জারিত করেছে। দ্যাটস ইট, এই হলো মেইন কনসেপ্ট, এই জায়গার মেইন কনসেপ্ট। আশা করি ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো, তুমি এখানে তাকায় দেখো, তাহলে এনএডি বিজারিত হয়ে হাইড্রোজেন যুক্ত হয়ে এনএডিএইচ এ পরিণত হয়েছে, ঠিক আছে? এবং 3-ফসফোগ্লিসারেলডিহাইড হাইড্রোজেন হারিয়ে জারিত হয়েছে। তো আমরা এই কনসেপ্টটা বুঝলাম। এই কনসেপ্ট যখন বুঝলাম তখন আমি বুঝতে পারলাম যে আগের যে লাইনটা লেখা হয়েছে সেই লাইনটাতে একটা ছোট্ট চেঞ্জ আসবে। সেটা হলো হাইড্রোজেন যুক্ত হওয়া মানে বিজারণ। এই জায়গায় একটা ছোট্ট উল্টাপাল্টা লিখেছি আমি, বেসিক কনসেপ্ট ক্লিয়ার, বাট হাইড্রোজেন যুক্ত হওয়া এইখানে বিজারণ বলতে কি বোঝায়। তো দেখো, কেউ বিজারিত হয়েছে, তোমাকে যদি কেউ বলে বিজারিত, তার মানে কি বুঝতে হবে? তার সাথে হাইড্রোজেন যোগ হয়েছে, ঠিক আছে? আর যদি বলে কেউ জারিত হয়েছে, তাহলে হাইড্রোজেন ত্যাগ। ওটা একটু আপডেট করে নাও, সবাই একটু আপডেট করে নাও, আপডেট করে আমাকে জানাও বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে? তাহলে ভাইয়া, হাইড্রোজেন যোগ হওয়া মানে কি? বিজারিত, জারিত। ক্লিয়ার? পারবো আমরা সবাই? বলো, এই সবাই আপডেট করে নাও, আপডেট করে আমাকে বলো যে ভাই ডান, না হলে আমি শান্তি পাবো না। কি রে, এটার সাউন্ড কই? হোয়াট দ্য হেল? ডান, ভেরি গুড। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাউন্ড তো আছে আসলে। এক সেকেন্ড, একটা ছোট্ট ভিডিও আপলোড দিয়ে দিই। ঠিক আছে, দাঁড়াও, একটা ছোট্ট বিষয়, মেডিকেল অ্যাডমিশন টেস্টের আমরা একটা, তোমাদের যাদের, তোমাদের বড় ভাইদের জন্য একটা ভিডিও আমি ধারণ করেছি, সেটা আপলোড দিয়ে দেই। পরবর্তীতে আপলোড দিলে আর টাইম থাকবে না। ওকে, চলো তাহলে আমরা এটা বুঝে গেলাম, রাইট? সুন্দর, সাবাস। তাহলে দেখো, যে সকল এনজাইম এই বিক্রিয়ায় অংশ নেয়, ভাইয়া এখান থেকে কি হয় প্রশ্ন আসবে, এটা কি আমার সিকিউ আসবে? উত্তর হলো না, এইটা তোমার সিকিউ আসবে না। এটা তোমাকে এমসিকিউ দিতে পারে, তারপরে সেটাও দিবে না। আচ্ছা, জাস্ট বুঝাই, আমি যেহেতু তোমাকে এখন সব পড়াচ্ছি, আমি তোমাকে বুঝাই দিচ্ছি। ট্রান্সফারেজ, ভাইয়া এর কাজ কি? এর কাজ ট্রান্সফার করা। আমরা কি করি? ট্রান্সফার করি না? তুমি ট্রান্সফার করো। ট্রান্সফার মানে কি ভাইয়া? এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। তাকায় দেখো, এই দেখো, এ জাতীয় এনজাইম একটা পদার্থ হতে একটা গ্রুপকে, গ্রুপ বলতে কি বোঝায়? তোমরা এত ছোট মানুষ, তোমরা তো গ্রুপও বুঝো না, অপসারিত করে অন্য পদার্থের সাথে সংযুক্ত হতে সাহায্য করে। যেমন তুমি এখানে একটা উদাহরণ দেখো। আচ্ছা, এটা এটা বুঝবাই না, এটা তোমরা বুঝবাই না, তারপর আমি তোমাদেরকে সহজ উদাহরণ দেই। দেখো, এই রকম একটা পদার্থ আছে, ঠিক আছে? তৈরি হলো এই রকম। খেয়াল করো, খেয়াল করো, এখানে ট্রান্সফার করছে কাকে?
এই জিনিসটাকে ট্রান্সফার করছে, ট্রান্সফার করে এর সাথে যুক্ত করছে। এখানে যে এনজাইমটা এই সি পদার্থটাকে ট্রান্সফার করলো, তাহলে এখানে এই এনজাইমটার কাজ কি? ট্রান্সফার করা। কাকে ট্রান্সফার করা? কাকে ট্রান্সফার করা? হোয়াট ইজ দ্য অ্যান্সার? কাকে ট্রান্সফার করা? উত্তরটা হলো যে কোনো একটা গ্রুপকে। এগুলো কি গ্রুপ? গ্রুপ মানে কার্যকরী মূলক, লিখে রাখো। তোমরা এখনই জৈব রসায়ন পড়ো নাই, বাট তোমরা নিশ্চয়ই এরকমটা জানো যে ধরো এইটাকে একটা অ্যামিনো মূলক বলা হয়, এইটাকে মিথাইল বলা হয়, এরকম শব্দ তোমরা পরিচিত। এইটাকে হাইড্রোক্সিল বলা হয়। এইরকম জিনিস তোমরা দু একটা দেখে থাকবা, তাই না? বা অ্যালডিহাইড তো তোমরা অলরেডি পারো। তো দেখো এই সিটাকে ট্রান্সফার করলো, তাহলে এই যে সিটাকে ট্রান্সফার করে, তাহলে এইখানে একটা বিক্রিয়া দেওয়া, গ্লুটামিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, আপাতত জাস্ট দেখে রাখো। তো দেখো এখান থেকে সে ট্রান্সফার করে, কাকে ট্রান্সফার করে? NH2 গ্রুপকে অপসারিত করে সে অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত করে দেয়। ফলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড অ্যাসপার্টিক অ্যাসিডে পরিণত হয়, আর গ্লুটামিক অ্যাসিড আলফা কিটোগ্লুটারিক অ্যাসিডে পরিণত হয়। এই বিক্রিয়াটা তুমি যদি ভালো করে লিখতে চাও, তাহলে বিক্রিয়াটা আসলে এমন, ঠিক আছে? এই জিনিসটা এইটাতে, এই জিনিসটা এইটাতে পরিণত হয়। বিক্রিয়াটা আরো একবার দেখো, এই যে গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিক অ্যাসিড আর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এই এনজাইমটা কি করবে? এইখান থেকে NH2 কে মাইনাস করে দিবে। এই NH2 কে মাইনাস করে কার সাথে প্লাস করে দিবে? এর সাথে। খেয়াল করছো? NH2 কে এইখান থেকে মাইনাস করে এর সাথে NH2 কে প্লাস করে দিবে। ফলে এইটা মাইনাস হওয়ার পর এইটা পরিণত হবে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডে, আর এই অক্সালো অ্যাসিডিক পরিণত হবে অ্যাসপার্টিক অ্যাসিডে। খেয়াল করো, সম্পূর্ণ আলাদা পদার্থ উৎপন্ন হয়ে গেল। এইটা হলো AC, এইটা হলো B, এই সিটা এর সাথে লাগাই দিল, ফলে BC মিলে উৎপন্ন করলো E নামক পদার্থ। আর সে নিজে বদলে D তৈরি করলো। জিনিসটা কি বুঝতে পেরেছি আমরা? জিনিসটা কি বুঝতে পেরেছি? কাকে অদল বদল করলো? ইধার কামাল উধার, এর টুপি ওর মাথায় দিয়ে দিল। কথা পরিষ্কার? ব্যাপারটা অনেকটা এইরকম যে ধরো একজন একজন ধরো পোশাকের ভিত্তিতে ইনি হলেন মুসলমান যার মাথায় টুপি আছে, ইনি হলেন হিন্দু যার মাথায় টুপি নাই। ধরো আমরা জাস্ট বোঝার জন্য, এই এনজাইমটা কি করলো? এই মুসলমান ব্যক্তির টুপিটা, এই মুসলমান ব্যক্তির টুপিটা উনি এই হিন্দু ব্যক্তির মাথায় দিয়ে দিল। এর ফলে দেখো এখন নতুন পদার্থ উৎপন্ন হলো, খেয়াল করো, তাই না? একদম নতুন পদার্থ। তো মুসলমান ব্যক্তিটা কিন্তু এখন পরিবর্তন হয়ে গেল, হিন্দু ব্যক্তিরাও কিন্তু পরিবর্তন হয়ে গেল। দিস ইজ কল্ড ট্রান্সফারেজ। এর টুপি ওর মাথায়। তাহলে ও কি ট্রান্সফার করে? বিভিন্ন গ্রুপ ট্রান্সফার করে। জিনিসটা কি বুঝাতে পেরেছি? ইজ ইট ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো প্রিয় ভাই বোনেরা? ট্রান্সফারেজটা ক্লিয়ার? যদিও এইটা তোমার ডিরেক্ট পরীক্ষায় প্রশ্ন আসবে না, ট্রান্সফারেজ থেকে এগুলা তোমার MCQ আসতে পারে, সর্বোচ্চ MCQ আসতে পারে, দ্যাট ইজ দ্য হাইয়েস্ট, সর্বোচ্চ MCQ আসতে পারে, ঠিক আছে? এইবার হাইড্রোলাইটিক এনজাইম বা হাইড্রোলেস, হাইড্রোলাইটিক এনজাইম বা হাইড্রোলেস। ভাইয়া দেখো হাইড্রো মানে কি? পানি। তো দেখো এটা কি করে? আর্দ্র বিশ্লেষণ, পানির সাহায্যে বিশ্লেষণ, বা পানির সাহায্যে বিশ্লেষণ। দেখো সুক্রোজ ভেঙে গ্লুকোজ ফ্রুক্টোজ বানায় পানির সাহায্যে। এরকম এই কয়েকটা উদাহরণ দেওয়া। তাহলে যারা পানির সাহায্যে অন্য কাউকে ভেঙে ফেলে সেগুলোকে বলে হাইড্রোলাইটিক এনজাইম। এই এনজাইমগুলো খুবই ভয়ঙ্কর, যে জায়গায় পানি পাবে ওই সব জায়গায় ভেঙে তছনছ করে দিবে। হাইড্রোলাইটিক এনজাইম তোমাদেরকে অলরেডি আমি পড়িয়েছি। লাইসোজোম, তোমাদের কার কার মনে আছে লাইসোজোমের ভেতরে যে এনজাইমগুলো থাকে সেগুলো কি জাতীয় এনজাইম? সেগুলো এই হাইড্রোলাইটিক এনজাইম। আমাদের কোষ জুড়ে তো পানির সহায়তায় সবাইকে ভেঙে চৌচির করে দেয়, মনে আছে? তা লাইসোজোমের ভিতরে এনজাইমগুলো কি জাতীয় এনজাইম? হাইড্রোলাইটিক এনজাইম। আমাদের বেঁচে থাকার জন্য সব ধরনের এনজাইমই দরকার। এরপর দেওয়া আছে, দেখো এরপর দেওয়া আছে লাইএজ এনজাইম। এনজাইমটার নাম কি? লাইএজ। ভালো করে দিকে তাকায় দেখো। আচ্ছা, আরেকটা এনজাইমের নাম কি? লাইএজ। আরেকটা এনজাইমের নাম কি? লাইগেজ। তো ভাইয়া লাইএজ মানে কি? এখানে লাইএজ, এটার কাজ কি? ভাইয়া এও কি করবে? এরও কাজ ট্রান্সফার করা, তবে এ হাইড্রোলাইসিস করে না, জারণ বিজারণ করে না। এ অন্য কায়দায়, অন্য পন্থায় জাস্ট কি করবে?
ট্রান্সফার করবে। ভাইয়া এটা কি আমার মুখস্থ করার দরকার আছে? না রে ভাইয়া, জাস্ট তুমি জানো যে লাইয়েজের কাজও কি ট্রান্সফার করা। হ্যাঁ, এখান থেকে এমসিকিউ কি আসবে, কোন এনজাইম জারণ বিজারণ ছাড়াই ট্রান্সফার করতে পারে? উত্তর হলো লাইয়েজ। উদাহরণগুলো কিভাবে মুখস্থ করব? তোমাদের আসলে পরীক্ষায় সিকিউতে উদাহরণ আসবে না, সেই জন্য প্যারা খাওয়ার কোনো কারণ নাই। আইসোমারেজ তোমাদেরকে অলরেডি গঠনিক সংকেত আমি পড়াইছি। আইসোমার মানে কি? যেইটা দেখতে একই রকম কিন্তু গঠন আলাদা, তোমাদেরকে আমি পড়েছি, তাদেরকে বলা হয় সমাণু। দেখতে একই রকম কিন্তু গঠন আলাদা, তাদেরকে বলে সমাণু বা আইসোমার। সমাণুর ইংলিশ কি? আইসোমার। তাহলে যারা আইসোমার বানায় তাদেরকে বলে আইসোমারেজ। যেমন গ্লুকোজ আর ফ্রুক্টোজ একে অপরের সমাণু। গ্লুকোজ 6 ফসফেটকে ফ্রুক্টোজ 6 ফসফেট বানায়, কে বানাবে? আইসোমারেজ। এই যে এইটা কিন্তু এমসিকিউ আসবে, কারণ এইটা একদম কমন কনসেপ্ট। এইটাও দিল না পরীক্ষায়, এমনটা দিল। ধরো পরীক্ষায় এমনটা দিল, এইখানে কোন এনজাইম বসবে বলো, কোন ধরনের এনজাইম বসবে? সবাই কমেন্ট করো। এই ওই ব্যাপার বাচ্চা কাচ্চারা, আয়মান, এখানে কোন জাতীয় এনজাইম বসবে? তাহলে দেখো এখানে ভাই তোমাকে এত বড় নাম মুখস্থ করার দরকার নেই তো ভাই, তুমি এখানে শুধু আইসোমারেজ লেখো। তোমাকে এতগুলা কে, তোমরা তো মুখস্থ লিখতেছো ফসফোগ্লুকো আইসোমারেজ, দরকার নাই রে ভাই। তোমরা বানাই লিখতেছো কেন? গ্লুকোজ থেকে গ্যালাক্টোজ দুইটাই একে অপর আইসোমার, তাহলে তুমি এখানে লেখো আইসোমারেজ। তোমরা এত কপি করতে গেছো নাকি? গ্লুটামিক সিনথেমেজ, হ্যাঁ এই কি কি কমেন্ট করতেছিস? শুধু আইসোমারেজ জানতে চেয়েছি আমি। ছি ছি, তোরা এসব কি কি উত্তর করতেছিস? না রে, তোদের কাছে তো এটা চাই নাই, ফসফোগ্লুকো তো আমি চাই নাই। তোরা ভাই সিম্পল উত্তর কর, একদম সিম্পল, একদম সিম্পল, আইসোমারেজ এনজাইম। তুমি যদি চিনতে পারো যে এরা একে অপরের আইসোমার, তুমি যদি চিনতে পারো যে এরা একে অপরের আইসোমার, প্রিয় ভাই ও বোনেরা, জাস্ট তুমি জাস্ট আইসোমারেজ লিখো, চিনতে পারলেই হয়েছে। আর কি কি আইসোমার আছে এরকম একটা দেখো, এই রকম দিল, ধরো মনে রাখবা 5 কার্বন বিশিষ্ট সবাই একে অপরের আইসোমার, রাইবোজ থেকে রাইবোলোজ। দেখতে পাচ্ছি এখানে কোন এনজাইম? কোন এনজাইম কাজ করে আইসোমারেজ? তাহলে এখানে আমরা জিনিসটা বুঝতে পারলাম কিনা, জিনিসটা ব্রেনের ভিতরে ঢুকলো কিনা। ওকে ফাইন, চলো আইসোমারেজ। তাহলে ঢাকা বোর্ডে 2000, এই যে এইটা ঢাকা বোর্ডে 2000 সালে আসছে, খুব সুন্দর।
তাহলে দেখো আমি যা পড়াচ্ছি তাই থেকেই পরীক্ষা প্রশ্ন আসবে। ভাই আমি কিন্তু খুব বেশি প্রশ্ন অ্যানালাইসিস করি না। আমি যেটা করি সেটা হলো আমি যেভাবে পড়াই, আমি জানি যে প্রশ্ন কোনো শিক্ষক করতে চাইলে এইভাবেই করতে হবে, এর বাইরে আর কোনো কিছু করার উপায় নেই। আমি কিন্তু এতটা সময় ব্যয় করার টাইমই পাই না যে আমি প্রত্যেক বছর কোন কোন প্রশ্ন আসলো সেগুলো ধরে ধরে, এগুলো আমার টিম করে। বাট আমি আসলে এই টাইম ব্যক্তিগতভাবে করার টাইমই পাই না যে আমি বসে বসে চিন্তা করব যে এই প্রশ্নটা আসছে, এটা পোলাপানকে পড়াইতে হবে। আমি গত 10 বছর ধরে জানি যে এইভাবেই পড়াতে হয় এবং এগুলাই পরীক্ষা প্রশ্ন আসে। বুঝাতে পারছি? ওকে। তো এখন দেখো লাস্ট ওয়ান, লাইগেজ। ভাইয়া এইটা একটা গুরুত্বপূর্ণ। লাইগেজ মানে মনে রাখবা লাগে, লাইগেজের লা, গের গে। কি লাগে ভাইয়া? এটিপি লাগে। এখানে তুমি এই শব্দটা মনে রাখবা, লাইগেজে কি লাগে? লাইগেজে এটিপি লাগে। দেখো এই জাতীয় এনজাইম এটিপির সহায়তায় 2 বা ততোধিক সাবস্ট্রেটকে যুক্ত করে। তাহলে তাকায় দেখো, গ্লুটামিক অ্যাসিডের সাথে সে NH3 যুক্ত করে, তৈরি করে গ্লুটামিন, কিন্তু সেই কাজটা একা করতে পারে না, তাকে এটিপি সাহায্য নিতে হয়। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন জাতীয় এনজাইমের এটিপি লাগে, তোমাদের এনজাইমের নাম কি উত্তর করবা তোমরা বলো? বা কোথাও যদি এটিপি দেখতে পাও কি নাম হবে? উত্তরটা হলো লাইগেজ। তাহলে তাকায় দেখো, আমরা কিন্তু প্রথম চ্যাপ্টারে পড়েছি রেপ্লিকেশনের সময় লাইগেজ এনজাইম ব্যবহার করা হয় ডিএনএ প্রতিলিপনের ওকাজাকি খণ্ডগুলোকে যুক্ত করার জন্য। তখন কিন্তু ভাইয়া আবার এই লাইগেজ এনজাইম ব্যবহার করি ডিএনএ রেপ্লিকেশন বলে, রিকম্বিনেশন বলে একটা বিষয় আছে, জীব প্রযুক্তি চ্যাপ্টারে পড়বা, চ্যাপ্টার নাম্বার 11 সেই চ্যাপ্টার, ওইখানেও কিন্তু লাইগেজ এনজাইম। তাহলে লাইগেজ এনজাইমের ব্যবহার দুইটা, এক ডিএনএ প্রতিলিপনে, দুই প্লাজমিডের ডিএনএর সাথে কাঙ্ক্ষিত ডিএনএ কে যুক্ত করতে। এইটা ভাইয়া বুঝলাম না এটা কি, এটা এখন বোঝারও দরকার নেই, চ্যাপ্টার 11-র মধ্যে আছে। আপাতত শুধু জানো যে কোনো কিছু জোড়া লাগাইতে, জোড়া লাগানোর ওস্তাদকে, জোড়া লাগানোর ওস্তাদ একজনই, জোড়া লাগানোর ওস্তাদকে, জোড়া লাগানোর ওস্তাদ একজনই। জোড়া লাগানোর ওস্তাদকে লাইগেজ। উত্তর একটাই যে জোড়া লাগাবো কিসের মাধ্যমে? লাইগেজ। ক্লিয়ার? পারা যাবে? কথা পরিষ্কার সবার কাছে? ক্লিয়ার? ঢাকা বোর্ডে 19-এ আসছে, হ্যাঁ সুন্দর। তাহলে লাইগেজ সম্পর্কে আইডিয়া দিয়ে দিলাম। তাহলে ভাইয়া এই 6টা এতক্ষণ ধরে যা পড়াইলাম, এই 6জন, কানের ব্যথায় আমি নড়তে পারছি না। আমি ডাক্তার মানুষ, আমার ইনফেকশন হয়ে গেল, ওষুধ খাচ্ছি যদিও, বাট ভয়ঙ্কর। কানে আমার ইনফেকশনটা যায়, চলে গেছে। ইনফেকশন শুরু হয়েছে গলায়, এখন দেখতে পাচ্ছি কান পর্যন্ত ব্যাপারটা গেছে, এবং আজকে হাই পাওয়ারি ডোজ মারতে হবে। জীবাণুগুলোকে মোটেই সুযোগ দেওয়া যাবে না। আজকে রাতেই ওদেরকে তুমুল অ্যাটাক দিব একটা। আজকে রাতে তুমুল অ্যাটাক দিব, কালকে সকালে তুমুল অ্যাটাক দিব, কালকে দুপুরে তুমুল অ্যাটাক দিব। মোটামুটি অর্ধেক জীবাণুকে আমি সাইজ করে ফেলবো। কি রে, বেশ ব্যথাটা কমার জায়গায় আরো বাড়তেছে, ভয়ঙ্কর। তাহলে দেখো, তাহলে আমরা কি কি পড়ে ফেললাম? আমরা 6টা পড়ে ফেললাম, ঠিক আছে। লাস্ট ওয়ান, এবার কি পড়বো আমরা? কার্বক্সিলেজ। এইগুলো নামগুলো পড়বো শুধু, এগুলো কিন্তু ইন্টারন্যাশনালি অনুমোদিত না ভাই। তুমি শুধু নাম পড়ো, এটা ব্যাখ্যাও পড়তে হবে না, তুমি শুধু নামগুলো পড়ে নিও। দেখো তাহলে আইইউবি কর্তৃক অনুমোদিত এনজাইম কয় প্রকার? আইইউবি কর্তৃক অনুমোদিত এনজাইম হলো 6 প্রকার, সবার কাছে পরিষ্কার। এইবার এনজাইম কিভাবে কাজ করে, একটা তোমাদেরকে আগেই বলেছি, তাপমাত্রা 35 থেকে 40 তাপমাত্রার নিচে ওরা কাজ, এই তাপমাত্রায় কাজ করে যেই তাপমাত্রায় তুমি আমি বেঁচে থাকি। এর চেয়ে কম বা বেশি তাপমাত্রা এনজাইম কাজ করতে পারে না, এটাকে বলে পরম তাপমাত্রা। পিএইচও লাগবে একটা, যেটা তোমার আমার রক্তের পিএইচ, সেই তাপমাত্রায় তারা কাজ করে, যেগুলো কোষের এনজাইম। তো কিছু কিছু এনজাইম আছে যাদের পিএইচ আলাদা, এটা মুখস্থ করতে হবে। চলো শুরু করা যাক, ঠিক আছে। দেখো পেপসিন, পেপসিন কোথায় থাকে? পেপসিন থাকে পাকস্থলিতে। পাকস্থলিতে থাকে HCl নামক অ্যাসিড। HCl থাকার ফলে পাকস্থলীর পিএইচ হয়ে যায় সবচেয়ে কম, সেজন্য পেপসিন কাজ করে 2 পিএইচে। মনে রাখবা, পেপসি খাবা কয়টা? উত্তর হলো 2টা। পেপসি খাবা কয়টা? 2টা। তাহলে পেপসিনের পিএইচ কত? 2। এরপর দেখো ট্রিপসিন, তার উল্টা, পেপসিন ট্রিপসিন, ট্রিপসিনের পিএইচ কত? 8। তাহলে ভাইয়া পেপসিন খাবো কয়টা? পেপসি খাবো 2টা। এইবার ট্রিপসিন দেখো 4। তুমি যদি 4টা পেপসিন খাও, 4টা পেপসি খাও, তাহলে তোমাকে ট্রিপে নিয়ে যাব। তাহলে 4 দুগুণে 8, মনে রাখার উপায়। ভাইয়া ট্রিপসিন কোথায় কাজ করে? ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তের পরিবেশ হলো ক্ষারকীয়। ভাইয়া এগুলো তো কিছুই বুঝলাম না, কোথায় কাজ করে মানে? আমরা যখন প্রাণীবিজ্ঞান সাইকেল চ্যাপ্টার 3 পড়বো, তখন এগুলার A to Z
তখন এগুলার A to Z বুঝে যাবা, চিন্তা করার কোনো কারণ নাই। আপাতত যা জেনে রাখো এইটা তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে, ডিরেক্ট পরীক্ষায় দিয়ে দিবে, তখন তুমি কি করবা। ঠিক আছে? ফাইন, জি ক্লিয়ার, ভেরি গুড, তাহলে সুন্দর, আশা করি ডান। এইবার দেখো পানি, পানি পানি লাগে এনজাইম কাজ করতে, পানি ছাড়া এনজাইম ভালো কাজ করতে পারে না। ধাতু, খেয়াল করো কিছু কিছু ধাতু আছে যারা এনজাইমকে উদ্দীপনা দেয়, যেমন মনে করো কোনো কোনো শিক্ষক যার কথা শুনে তুমি উদ্দীপিত হও, আবার কোনো কোনো শিক্ষক যার কথা শুনলেই মনে হয় যে আর পড়ালেখা করবো না। তো এইরকম এনজাইমকে উদ্দীপনা দেয় কারা? এনজাইমকে উদ্দীপনা দেয় কারা? নিকো মামা। কে কে উদ্দীপনা দেয়? নিকো মামা। নি মানে কি? নিকেল, কোবাল্ট, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ। তাহলে এনজাইমকে উদ্দীপনা দেয় কে? মামার নাম কি? নিকো মামা। এনজাইমকে বলে দেয় তোরা পড়ালেখা করার দরকার নেই, তোর কাজ করার দরকার নেই। কে কে দেয়? সিলভার, জিঙ্ক এবং কপার। এইটাই পরীক্ষায় আসবে। তুমি নিকো মামা মনে রাখলেই হলো, নিকো মামার বাইরে যেটা অপশনে থাকবে বুঝবে ওইটাই এনজাইমকে উদ্দীপনা দেয় না, সে বরং এনজাইমকে পিছনের দিকে টেনে ধরে, সেটা এনজাইমকে পিছনের দিকে টেনে ধরে। তাহলে এই হলো ধাতু। এইবার সাবস্ট্রেটের ঘনত্ব দেখো ভাইয়া, সাবস্ট্রেটের ঘনত্ব মানে কি? তোমরা এই শব্দগুলো বুঝো কি না? সাবস্ট্রেট, প্রোডাক্ট, ভাইয়া দেখো না বুঝলে খেয়াল করো, তোমরা সব বাংলায় বুঝো কিন্তু ইংলিশে বুঝো না। সাবস্ট্রেট, সাবস্ট্রেট, সাবস্ট্রেট মানে ভাইয়া বিক্রিয়ক। বিক্রিয়কের সাথে বিক্রিয়কের বিক্রিয়ায় যা উৎপন্ন হয় তাকে বলে উৎপাদ। কথাটা কি পরিষ্কার? সাবস্ট্রেটের সাথে, তাহলে এই হলো সাবস্ট্রেট। এখন এইটার ঘনত্ব যত বাড়বে এনজাইমের কাজ করার ইচ্ছাও তত বাড়বে, তাই না? কারণ যোগান। আর এইটার ঘনত্ব যত বাড়বে এনজাইমের কাজ করার ইচ্ছা ততটা কমবে। কেন? যথেষ্ট পরিমাণে হয়ে গেছে, বিক্রিয়া তখন উল্টা পাশে দৌড়ে যাবে, তাই না? তোমাদেরকে এটা গতকালকেই পড়াইছি, উভমুখী বিক্রিয়া। তো এইটা যত বাড়তে থাকবে এনজাইম তত বেশি কাজ করবে, কিন্তু ওই প্রোডাক্ট যখন বাড়বে এনজাইমের কাজ করার ক্ষমতা ততটা কি থাকবে? কমতে থাকবে। তাহলে দেখো কার সাথে কি সম্পর্ক? সাবস্ট্রেটের ঘনত্ব সাথে সমানুপাতিক সম্পর্ক, আর প্রোডাক্টের ঘনত্বের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। আর এনজাইমের ঘনত্ব যত বাড়বে অবশ্যই এনজাইম বেশি কাজ করবে, সমানুপাতিক সম্পর্ক। যারা এনজাইমের কার্য করার হার বাড়ায় তাদেরকে বলে অ্যাক্টিভেটর, যারা এনজাইমের বিক্রিয়ার হার বাড়ায় দেয়। আর যারা কমায় দেয় তাদেরকে বলে ইনহিবিটর। এই তো পড়াই দিলাম। তাহলে এনজাইমের কাজ কি? এনজাইম সাবস্ট্রেটকে প্রোডাক্টে পরিণত করে। এই লাইনটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এইবার তাকায় দেখো এনজাইমের ব্যবহারগুলো কি। অনেকগুলো এনজাইম নিয়ে তোমাদেরকে এখন পড়ালেখা করতে হবে, অনেকগুলো এনজাইম নিয়ে তুমি এখন পড়ালেখা করবা। তাকায় দেখো কতগুলো এনজাইম, কতগুলো পড়ালেখা, দেখতে পাচ্ছ? এখন এখান থেকে ভাইয়া এমসিকিউর যুগ শুরু হলো, এখান থেকে এমসিকিউ আসবে। আচ্ছা, তোমরা দেখি একটু লাইভ কুইজ, তোমরা আমাকে বলো, এই দেখি কে কে পারে বলো, আন্তর্জাতিক পদ্ধতিতে এনজাইম কয় প্রকার? সাবাস। তারপর তোমরা আমাকে বলো কোন এনজাইম এটিপি ব্যবহার করে, বলো। ফেসবুকের পোলাপান কিন্তু উত্তর দিতে দেরি করছো, এটিপি ব্যবহার করে কোনটা? তারপর কোন এনজাইম বিজারণ বিক্রিয়ায় অংশ নেয়?
বিজারণ বিক্রিয়া অংশ নেয় কোন এনজাইম? আয়মান সব সঠিক উত্তর দিচ্ছে। ওফ, আমি এই পাশের ব্যথায় ক্লান্ত হয়ে গেছি। অক্সিডোডিরেক্টেজ, সুন্দর সুন্দর। লাস্ট প্রশ্ন তোমাদের কাছে। এনজাইম তো আছেই কয়েকটা। যে কোনো মূলককে ট্রান্সফার করে কোন এনজাইম? জাস্ট একটা মূলককে আরেক জায়গায় নিয়ে যাবে, কোন এনজাইম ট্রান্সফার করে বলো তো? ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে অনেকে উত্তর করেছে যে ট্রান্সফারেজ। তো লাইয়ে যারা উত্তর করেছে তাদের উত্তরটা সঠিক না। যদি শুধু ট্রান্সফার বলে তাহলে উত্তরটা হবে অবশ্যই 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 ট্রান্সফারেজ। যদি বলে জারণ বিজারণ ছাড়াই তাহলে উত্তর হবে লাইয়েজ, তাই না? জারণ বিজারণ ছাড়া ট্রান্সফার যদি বলে তাহলে উত্তর হবে লাইয়েজ। আর যদি এমনি বলে যে ট্রান্সফার করে কি, উত্তর হবে ট্রান্সফারেজ। এখন কয়েকটা এনজাইম, সেই এনজাইমগুলো আমাদের দৈনন্দিন জীবনে কি ব্যবহার সেইটা পড়বা। তো এরকম ভাইয়া মোট 6টা ভিআইপি এনজাইম আছে। কয়টা? মোট 6টা ভিআইপি এনজাইম, যাদের ব্যবহার তুমি আলাদাভাবে পড়বা। 6টা ভিআইপি এনজাইম, ওদের ব্যবহার আলাদাভাবে পড়বা। আবার এনজাইমের ব্যবহার, সকল এনজাইমের ব্যবহার একসাথে পড়বা। তাহলে এনজাইমের ব্যবহার কয়ভাবে পড়বো আমরা? 2ভাবে। প্রথমে 6টা ভিআইপি এনজাইম আছে, ওদের ব্যবহার আলাদা করে পড়বা। এরপর দুনিয়ার সকল এনজাইমের ব্যবহার আবার একসাথে পড়বা। চিন্তা করা যায়? তো দেখো, এই জিনিসটা অনেকেই বুঝতে পারে না যে ভাইয়া এখানে কি লেখা ওখানে কি লেখা। তো প্রথমে 6 জন ভিআইপিকে চলো আমরা সম্মান দেই। কোন সে 6 জন ভিআইপি? তাদেরকে চলো আমরা সম্মান দিব। কিরকম সম্মান দিব? এই দেখো, প্রথমেই এনজাইমটার নাম কি? প্রথম ভিআইপি এনজাইমের নাম কি? ওর নাম হলো সেলুলেজ। কি কাজ করে দেখো, সেলুলোজকে ভাঙে, নামই তো সেলুলেজ, তাই না? পরে সেটা সেলুবায়োজে পরিণত করে। সেই সেলুবায়োজ আবার সেলুবায়োজের উপর কাজ করে, সেটাকে দিন শেষে কিসে পরিণত করে? গ্লুকোজ। ভাইয়া এই এনজাইমটা কার শরীরে কাজ করে? এই এনজাইমটা কার শরীরে কাজ করে? 2টা জায়গায়। এক, মানুষ ছাড়া সকল গরু ছাগলের, দেখো তৃণভোজী যারাই কিনা তৃণভোজী প্রাণী, তাদেরই পরিপাকতন্ত্রে এই সেলুলেজ এনজাইম আছে। এইটা আছে বলে গরু ঘাস খেয়ে হজম করতে পারে, কিন্তু তুমি ঘাস খেয়ে হজম করতে পারো না। তুমি কিন্তু ভাইয়া ঘাস খেয়ে হজম করতে পারো না। এই জন্য মানুষ, না হলে মানুষ ঘাসও ভাজি করে খাইতো, খায় না কেন বুঝি না। কিন্তু দেখো, গরু কিন্তু ঘাস খেয়ে হজম করতে পারে, তুমি পারো না। আচ্ছা, তারপর ভাইয়া তুমি কিন্তু, তোমাকে একটা মজার তথ্য দেই ভাইয়া, তুমি কিন্তু যে শাকসবজি যে খাও, শাক সবজি না, শাকগুলো যে খাও, লাল শাক, পুঁই শাক, তারপরে পাট শাক, কলমি শাক, ভাইয়া তুমি কিন্তু এগুলারও একটাও হজম করতে পারো না। প্রিয় ভাই ও বোনেরা, তুমি কিন্তু এগুলোও হজম করতে পারো না। ভাইয়া আপনি এটা কি বলেন? হজম করতে পারি না তো খাই কেন? তোমাদের কোনো আইডিয়া আছে তোমরা এটা কেন খাও? তোমরা তো হজম করতে পারো না, তারপরে কেন খাও? আয়মান কিভাবে জানে সবকিছু? তো দেখো, আমরা আসলে লাল শাকের মধ্যে মূল উপাদানের নাম কি? লাল শাকের সেলুলোজ অংশটা আমরা হজম করতে পারি না, কিন্তু লাল শাকের মধ্যে তো সেলুলোজ ছাড়াও ভিটামিন থাকে, বিভিন্ন আয়নস থাকে, মিনারেলস। লাল শাকের মধ্যে বিভিন্ন তোমার প্রোটিন থাকে, কার্বোহাইড্রেট থাকে।
এই জিনিসগুলো ভাইয়া আমরা হজম করতে পারি। কিন্তু লাল শাকের এই যে সেলুলোজ অংশটা এইটা আমরা হজম করতে পারি না। কিন্তু হজম করতে পারি না সেইটা আমাদেরকে ভাইয়া, সেইটাও আমাদেরকে আবার সাহায্য করে। কিভাবে সাহায্য করে? আমাদের মলের পরিমাণ বৃদ্ধি করে এইটা, আমাদের মলের পরিমাণ বৃদ্ধি করে। এবং মলের পরিমাণ বৃদ্ধি করলে কি হয়? তোমার পেটের মধ্যে কোষ্ঠকাঠিন্য হয় না। এই জন্য ডাক্তার সাহেবরা আমরা কি বলি, বেশি করে শাক খাবেন যাতে কোষ্ঠকাঠিন্য না হয়। কারণ শাক খেলে তুমি একটু দুই তিন ধরে ভালো মতো শাক খাও, দেখবা যে তোমার পায়খানা ক্লিয়ার হয়ে গেছে, টয়লেটে বসলেই তুমি মল ত্যাগ করতে পারছো। আর শাকসবজি খায়ও না, খালি মাংস খেতে থাকো, দেখবা যে টয়লেটে গেছো তুমি আর বের হচ্ছ না। টয়লেটে তুমি ঢুকেছো, বসেছো, উয়া করতেছো, কিন্তু পেট থেকে আর মল বের হয় না। কার কার সাথে জীবনে এরকম হয়েছে? এটা কিন্তু একদম কমন ঘটনা, তাই না? আমাদের অনেকের সাথেই হয়। যখন তুমি ঠিকমতো পানি খাও না, যখন তুমি ঠিকমতো শাকসবজি খাও না, এগুলোকে বলে ফাইবার। এই ফাইবারগুলো কেন তৈরি হয়? কারণ আমাদের সেলুলোজ ভাঙার এনজাইম নাই। আমরা সেলুলোজ ভাঙতে পারি না। আমরা সেলুলোজ ভাঙতে পারি না বলেই সেখান থেকে মল তৈরি হয়। বুঝাতে পারলাম? সেই মলটা তুমি ত্যাগ করতে পারো। কিন্তু গরু ছাগল কিন্তু ভাইয়া যা খায় সেইটাকেই একদম হজম করে ফেলে। ওরা কিন্তু সেলুলোজ থেকে ওদের কাঙ্ক্ষিত গ্লুকোজ বের করে নেয়। সেই জন্য কিন্তু ভাইয়া গরুটা ঘাস খেয়েই খুশি। ও কিন্তু বলে না এই আমাকে পোলাও দে, এই আমাকে খিচুড়ি দে, আমাকে রুটি দে, রুটি ছাড়া আজকে ভাত খাবো না, আজকে দুধ দিব না। গরুটা এটা বলে না, কারণ ও সেলুলোজ থেকেই গ্লুকোজ বের করে নিতে পারে। কিন্তু ভাইয়া তুমি যদি শুধু শাকসবজি খাও, তোমার কিন্তু ভাইয়া গ্লুকোজের চাহিদা পূরণ হবে না। তখন কিন্তু তোমাকে এই গ্লুকোজের চাহিদা পূরণ করার জন্য সেজন্য আমাদেরকে ভাত খেতে হয়, রুটি খেতে হয়, অন্য সকল খাবার দাবার খেতে হয়। দিস ইজ বায়োলজি, যেটা আমাদের জীবনের সাথে একদম জীবনের সাথে অতপ্রতভাবে কানেক্টেড, তাই না? আশা করি সবাই বুঝতে পারছো, রাইট? আশা করি সবার ব্রেনের মধ্যে ঢুকছে, সবাই আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো বলেই আমি ধরে নিলাম। সুন্দর। তাহলে দেখো, তাহলে গরু ছাগল এই সেলুলোজ খেয়ে হজম করতে পারে, আমরা পারি না। আর যখনই একটা গাছ মরে যায়, তাহলে দেখো এই মৃত উদ্ভিদ যদি না পচে যেত তাহলে পৃথিবীটাই পচা দিয়ে ভরে থাকতো। তো মাটিতে সেলুলোজ এনজাইম থাকলে সেই গাছটাকে মাটির সাথে পচায় মিলায় দেয়। তো এইটা তো ভাইয়া প্রাকৃতিক ব্যবহার। এইবার আর কি ব্যবহার আছে তাকায় দেখো। কফি বানাইতে সেলুলোজ লাগে, পেপার কাগজ, এই যে বইটা তোমার হাতের বইটা, হাতের বইটা তো ভাইয়া গাছ থেকে আসছে। তুমি যে হাতের কাগজটা, এটা কোথা থেকে আসছে? গাছ থেকে। এটা আসলে সেলুলোজ। তোমার হাতের যে কাগজটা এটা পিওর সেলুলোজ। সেলুলোজ ফিল করতে চাও ভাই? সেলুলোজ চিনি না, হাতের কাগজটা নেড়ে দেখো, হাতের কাগজটাই হলো সেলুলোজ। এইটাই সেলুলোজ। এই যে ভাইয়া আমাদের কাপড় সেলুলোজ, এটার মূল উপাদান কি? সেলুলোজ। এখানেও সেলুলোজ এনজাইম ব্যবহৃত হয়। তারপর দেখো ডিটারজেন্টের গুরুত্বপূর্ণ উপাদান, ওয়াশিং পাউডারের গুরুত্বপূর্ণ উপাদান এই সেলুলোজ। ফলের জুস তৈরিতে এটা ব্যবহৃত হয়, ঔষধ শিল্পে ব্যবহৃত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? প্রথম দুইটা কথা, কাপড়, কাগজ এবং কফি, এই তিনটা জায়গায় সেলুলোজ ব্যবহৃত হয়। বুঝতে কি পেরেছি সবাই? সেলুলোজের ব্যবহারটা মাথার মধ্যে ঢুকছে রে? পারা যাবে? ফারিয়া সুলতানা। সুন্দর। সেলুলোজ না থাকলে পুরো পৃথিবীটা পচে যেত, তাই না? পুরো পৃথিবীটাই পচে যেত, ভাবা যায়? ওকে, তাহলে এইবার দেখো আরেকটা এনজাইমের নাম হলো প্রোটিয়েজ। কি নাম এনজাইমটা? প্রোটিয়েজ। নাম শুনেই তো বোঝা যাচ্ছে এটা কার উপরে কাজ করবে? প্রোটিনের উপরে কাজ করবে। প্রোটিয়েজ, শেষে এজ দেওয়া। তাহলে এটা ভাই বিভিন্ন প্রোটিনের উপর কাজ করে। দেখো লেখা আছে কি, এটা প্রোটিনকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। এই জায়গায় লিখে রাখো প্রোটিয়েজের কাজ কি। একটা বিক্রিয়া লিখে রাখো, প্রোটিনকে ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত করে। এইটাই হলো প্রোটিয়েজের কাজ। এটা লিখে রাখো, তাহলে আর ভুল হবে না। লিখেছো? ডান লিখে কমেন্ট করো ডান। ভেরি গুড। এইবার প্রোটিয়েজ কোথায় কোথায় ব্যবহার করা হয় দেখো। কোথাও রক্ত জমাট বেঁধে যাচ্ছে,
তো রক্ত জমাট বাঁধা হয় কারা? রক্তের প্রোটিনগুলা। ওই প্রোটিনগুলোকে গলানোর জন্য কাকে লাগবে? প্রোটিয়েজ এনজাইমকে। তাহলে রক্ত জমাট বাঁধায় কারা? রক্তকে জমাট বাঁধায় দেয় প্রোটিন। বিভিন্ন প্লাজমা প্রোটিন রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। সেটাকে গলাবে কে তাহলে? প্রোটিনের জমকে, প্রোটিয়েজ। বেকারি শিল্পেও এটা ব্যবহৃত হয়। আর জীববিজ্ঞানের মৌলিক গবেষণাতেও প্রোটিয়েজ ব্যবহৃত হয়। এটা পড়ে নিবা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? রক্ত জমাট বাঁধা। এবার অ্যামাইলেজ। ভাইয়া নামেই তো বোঝা যাচ্ছে এটা শর্করার সাথে জড়িত, অ্যামাইলো। কারণ স্টার্চের প্রধান উপাদানের নাম অ্যামাইলোজ। এইটাকে ভাঙবে কে? এইটাকে ভাঙবে হলো অ্যামাইলেজ। হ্যাঁ, এবং দেখো অ্যামাইলোজ দুই প্রকার, আলফা অ্যামাইলেজ আর বিটা অ্যামাইলেজ। তাদের বিক্রিয়াগুলো দেওয়া আছে। আলফা অ্যামাইলেজ ডেক্সট্রিন তৈরি করে, বিটা অ্যামাইলেজ ডেক্সট্রিনকে ভেঙে মল্টোজ তৈরি করে। তাহলে দেখো এখান থেকে প্রশ্ন এরকম আসবে, বিক্রিয়াটা দেখে নাও, বইয়ের মধ্যে বিক্রিয়াটা লিখে নাও, তাহলে আর ভুল হবে না কোনোদিন, বুঝতে অসুবিধা হবে না। এইটা কি? এটা হলো অ্যামাইলোজ। এখান থেকে কি তৈরি হবে? এই বিক্রিয়াটা সবাই লিখে কমেন্ট করবা ডান, তাহলে আর কোনোদিন ভুল হওয়ার চান্স থাকছে না। দেখো আমাদের শরীরে কিভাবে খাবারগুলো ভাঙে, এই হলো উপায়। কি উপায়? দেখো তুমি যে ভাত খাইলা, এই অ্যামাইলোজ হলো ভাত। দিন শেষে ভাত কিসে পরিণত হবে? এই গ্লুকোজে। এর মধ্যে কয়টা এনজাইম লাগবে? 3টা এনজাইম। দেখো এইখানে লাগবে আলফা অ্যামাইলেজ, অ্যামাইলোজের উপর যে কাজ করে। এইখানে লাগবে বিটা অ্যামাইলেজ, আর এইখানে লাগবে মল্টেজ, মল্টোজের উপরে কে কাজ করবে? এই সিরিয়ালটা যে বুঝতে পারবে, ভাইয়া তোমার এটার নামই হলো পরিপাক। এই বিক্রিয়ার নামই হলো পরিপাক। আমরা যে বলি খাবার হজম, এইটার নামই হজম। একটা জটিল খাবার, ভাত একটা জটিল খাবার, এই জটিল খাবার ভাত ভেঙে যে সরল খাবার গ্লুকোজে পরিণত হলো, এইটার নামই হজম। বিক্রিয়াটা লিখে কমেন্ট করো ডান। কালো বোর্ডে লিখতে তো খুব শান্তি লাগে, ভালোই লাগছে লিখতে। সাবাস, সুন্দর, ভেরি গুড। ভাই আলফা গ্লুকোজ বিটা গ্লুকোজ দুইটাই খাওয়া যায়, এটা আমাকে দেখতে হবে। বিটা গ্লুকোজ সাধারণত আমরা ব্যবহার করি না, খাই আমরা আলফা গ্লুকোজ। অ্যামাইলেজ দিয়ে কি হয় দেখো, আমরা ডাক্তাররা আমাদের যে পাকস্থলী, আমাদের একটা অঙ্গ আছে যার নাম প্যানক্রিয়াস, অগ্নাশয়, দেখতে এরকম। এই অগ্নাশয় আমাদের শরীরের, এই এনজাইমগুলো কই থেকে আসবে তোমার শরীরে? তুমি কি এগুলো ট্যাবলেট খাও? না, এগুলো কোথা থেকে আসে? এগুলো অগ্নাশয় থেকে আসে। এখন ধরো কারো অগ্নাশয়টা নষ্ট, কারো অগ্নাশয়টা ভাইয়া, কারো অগ্নাশয়টা ড্যামেজড, কারো অগ্নাশয়টা নষ্ট বা কারো অগ্নাশয়টা ড্যামেজড, তাহলে তার কিন্তু এই অ্যামাইলেজ এনজাইমের অভাব দেখা দিবে। তখন আমরা তাকে ডাক্তাররা বাইরে থেকে ট্যাবলেট দিব, অ্যামাইলেজ ট্যাবলেট। দেখো এখানে তাই লেখা আছে, প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি চিকিৎসায় অ্যামাইলেজ ব্যবহৃত হয়। তার মানে কি? প্যানক্রিয়াটিক এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি মানে কি রে? প্যানক্রিয়াসের যে এনজাইমগুলা ওগুলা তো নাই, আমরা তাকে ওগুলা বাইরে থেকে রিপ্লেস করব। আমরা তাকে দোকান থেকে কয়েকটা এনজাইমের নাম দিয়ে দিব, ট্যাবলেট আকারে কিনতে পাওয়া যায়, ভাই তুই এগুলো কিনে কিনে খা, কারণ তোর তো পেট কাজ করে না, নাহলে কিন্তু কোনো খাবার হজম করতে পারবে না। বুঝাতে পারলাম? এগুলা পড়ালেখা করে ডিরেক্ট মানুষের উপকার করা যায়। রাইট, এইবার দেখো যেটা পড়াইলাম, জটিল স্টার্চকে সরল চিনিতে পরিণত করে অ্যামাইলেজে ব্যবহার পাউরুটি শিল্পে। এই যে এটার নাম জটিল স্টার্চ,
ওইটার নাম সরল স্টার্চ। যা পড়াচ্ছি তাই বইয়ে দেওয়া। ডিটারজেন্টে অ্যামাইলেজ ব্যবহার করা হয় কেন? ওই যে খাবার খাচ্ছ অনেক তেল চর্বি, তেল চর্বি তো না, শর্করা জাতীয় খাবার, ওইগুলাকে ধোয়ার জন্য এটা দিলে সাথে সাথে সব ধুয়ে মুছে সাফ। আর স্টার্চ থেকে মদ বা বিয়ার বানানোর জন্য, কারণ তোমরা জানো এই ধাপের পর শুধুমাত্র মদ বানানোর একটাই ধাপ লাগে, জাইমেজ এনজাইম। এই জায়গায় জাইমেজ দিবা, এই জায়গায় মদ উৎপন্ন হবে, রাইট? ওকে। প্যানক্রিয়াস নষ্ট হলে, হ্যাঁ প্যানক্রিয়াস নষ্ট হলে আয়মান প্রশ্ন করেছে। তাহলে এই জিনিস আমরা সবাইকে পড়ালাম, কি সুন্দর লাল নীল লেখা, আমার তো দেখতে ভালোই লাগছে। অনেকদিন সাদা বোর্ডে পড়ায় একটু মনটাই যেন কেমন হয়ে যাচ্ছিল। এই তো তাহলে 3টা ভিআইপি পড়াই দিলাম। এইবার হলো ক্যাটালেস। ভাইয়া ওগুলা ছাড়াও তুই বাঁচতে পারবি, ক্যাটালেস ছাড়া তুই মরেই যাবি। এত ভয়ঙ্কর এনজাইম, এটা এত ভালো এনজাইম ক্যাটালেস। ভাইয়া ক্যাটালেস মানে কি? যেটা কেটে ফেলে। কাকে কেটে ফেলে? এটা হাইড্রোজেন পারঅক্সাইডকে কেটে ফেলে। হাইড্রোজেন পারঅক্সাইড কি জিনিস? হাইড্রোজেন পারঅক্সাইড একটা বিষ। হাইড্রোজেন পারঅক্সাইড একটা বিষ, আমাদের শরীরের এটা একটা বিষ। এই বিষ, হাইড্রোজেন পারঅক্সাইড একটা বিষ, এবং এই বিষটাকে তুমি যদি না সরাও শরীর থেকে তাহলে ভাইয়া তুমি মরে যাবা। এই কাজটা কে করে? হাইড্রোজেন পারঅক্সাইডকে পানি এবং অক্সিজেনে পরিণত করে কে? উত্তরটা হলো ক্যাটালেস। সবাই ব্রেনের মধ্যে ঢুকায় নাও। কোন এনজাইম ছাড়া মরে যাবা? এনজাইমটার নাম কমেন্ট করো সবাই একটা বার হলেও। নামটা যাতে ভাইয়া ইংলিশে কমেন্ট করো। ভেরি গুড, ক্যাটালেস, সাবাস। এই এনজাইম থেকে ইয়েস, অসাধারণ। এই এনজাইমটা কোথায় থাকে? ওরে সেরা রে সেরা, এই এনজাইমটা থাকে পার অক্সিজোমে। সেরা সেরা সেরা। সাবাস সাবাস। তাহলে এই ক্যাটালিস এনজাইমটা কোথায় থাকে? সবাই এটাও লিখে নাও, কোথায় থাকে। ও এটা কিন্তু আমাদের প্রথম চ্যাপ্টারের পড়া। এইটা থাকে পার অক্সিজোমে। সুন্দর। এইটা তাহলে কি করা হয় দেখো, চোখের কন্টাক্ট লেন্স পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়। কাপড় থেকে হাইড্রোজেন পারঅক্সাইড অপসারণ করতে ব্যবহার করা হয়। দুধ তৈরির সময়ও ব্যবহার করা হয়। রিডিং পড়তে হবে, এগুলো তো ঝাড়া মুখস্থ, এটাতে বোঝাবুঝির কিছু নেই। জাইমেজ, যেটা মাত্র বললাম, গ্লুকোজ থেকে একটু জাইমেজ এনজাইম দিবা, মদে পরিণত হবে। এই জিনিস অলরেডি 2 থেকে 3 বার পড়াইলাম গত ক্লাস থেকে। এই যে দেখো বললাম না, এই যে গ্লুকোজ থেকে মাত্র একটা বিক্রিয়া দূরে জাইমেজ দিবা, ইথানলে পরিণত হবে। তাহলে জাইমেজ এনজাইম সবচেয়ে বেশি ব্যবহার কিসে? দেখো অ্যালকোহল উৎপাদনে। আরেকটা কিসে? বদ হজমের রোগীদেরকে দেওয়া হয়। ওই যে যাদের প্যানক্রিয়াস নষ্ট তাদেরকে এটা আমরা অনেক সময় দিই, জাইমেট। হ্যাঁ। লাইপেজ, লাস্ট ওয়ান, লিপিডকে ভাঙবে। লাইপেজ কাকে ভাঙবে? লিপিড। তাহলে লাইপেজ মানে কি? লিপিডকে যে ভাঙবে। তাহলে দেখো লাইপেজের ব্যবহার অগ্নাশয়ের বিভিন্ন রোগে এটাও দেওয়া হয়। তাহলে অগ্নাশয়ের রোগে তুমি কি কি দিবা? এই যে অগ্নাশয়ের রোগে তুমি কি কি দিবা? অ্যামাইলেজ, এবং কি দিবা? লাইপেজ। আর বদ হজমের রোগীদেরকে কি দিবা? বদ হজমের রোগীদেরকে দিবা জাইমেজ। এমসিকিউ ক্লিয়ার। অগ্নাশয়ের রোগীদেরকে দিবা 2টা, আর বদ হজমের রোগীদেরকে দিবা এইটা। এটা কিন্তু দেওয়া হয়, পারলে গুগল করে দেখো। তোরা কি দেখবি, আমি তোদেরকে দেখাচ্ছি। বাজারে এই ওষুধটা পাওয়া যায়, এই দেখ।
এই দেখো এনজাইমটা, নাম কি রে? জাইমেট প্রো। হজমের সমস্যা নিয়ে ভুগছেন? বদহজম হলে কি করণীয় তা ভাবছেন? এইখান থেকে 100% মুক্তির ঔষধ জাইমেট। কিনে ফেলুন জাইমেট। বদহজম সমস্যা দূর করার জন্য, পেটে অস্বস্তি, বদহজমের সমস্যা, কিনে ফেলো জাইমেট। এইভাবেই টিভিতে অ্যাডগুলা দেয়। ডান? বুঝিতে পেরিয়েছো? ফলের রস তৈরি, এই তো ভিআইপি পড়া শেষ, এইবার সবার ব্যবহার। একটা করে লাইন দাগাই দিব। দেখো, ফলের রস তৈরিতে কোন এনজাইম? পেকটিন। একটা লাইন একটা শব্দ। পনির তৈরিতে কোন এনজাইম? রেনিন। কাপড়ে দাগ উঠাইতে কোন এনজাইম? অ্যামাইলেজ আর লাইপেজ। একটু আগেই সেটা দেখতে পাইলা। চামড়া লোম মুক্ত করাতে কোন এনজাইম? প্রোটিওলাইটিক এনজাইম। ক্ষত নিরাময়, ভাগ্য ভালো কোনো এনজাইমের নাম দেওয়া নাই। হজমের সংশোধনে পেপসিন, অ্যামাইলেস, পেপেইন। পেপেইন পাওয়া যায় পেঁপের মধ্যে, এই জন্য অনেকেই বলে যে পেঁপে খেলে হজমের সমস্যা দূর হয়। তো অনেকেই কিন্তু দেখবে যে নিয়মিত পেঁপে খায়। তো দেখো এই যে পেপেইন। এরপর প্রাণ রাসায়নিক বিশ্লেষণে বায়োকেমিক্যাল, ইউরিয়েজ এবং ইউরিকেজ। ভাইয়া উদাহরণ পড়তে হবে, যতবার পড়বা, যতই পড়িবে ততই শিখবে। চোখের ছানির অস্ত্রোপচার, ট্রিপসিন, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এইটাই আসবে, চোখের ছানির অস্ত্রোপচারে কোনটা ব্যবহৃত হয়? ট্রিপসিন। তারপর দেখো ডায়াবেটিস রোগ নির্ণয়, কারো ডায়াবেটিস আছে কিনা সেটার জন্য আমরা যে ব্লাডের গ্লুকোজ মাপি, কোন এনজাইম ব্যবহার করা হয়? অক্সিডেজ এবং পার অক্সিডেজ। কি অক্সিডেজ? গ্লুকোজ অক্সিডেজ। তাহলে গ্লুকোজ অক্সিডেজ এবং গ্লুকোজ পার অক্সিডেজ এনজাইম ব্যবহার করে রক্তে শর্করার পরিমাণ কত সেইটা মাপা হয়। বুঝাতে পারলাম? আচ্ছা, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কোন এনজাইম? প্রোটিওলাইটিক এনজাইম। ভাইয়া এগুলো কিভাবে বুঝবো? এগুলো যতই পড়িবে ততই মনে থাকিবে। আইসক্রিম তৈরি করতে কোন এনজাইম? ইনভার্টেজ। দেখতে পাচ্ছ? ইনভার্টেজ এনজাইম তৈরি করে ক্যান্ডি। ল্যাকটেজ এনজাইম তৈরি করে আইসক্রিম। ল্যাকটো মানে দুধ, তাহলে দুধকে ভাঙতে দুধ থেকে আইসক্রিম তৈরি হবে। কোন এনজাইম? ল্যাকটেজ এনজাইম। এরপর দেখো জমাট রক্ত গলানো, একদম টনটনা মুখস্থ, ইউরোবাইলেজ। বাপরে বাপ, আগের বইয়ে 10টা ছিল, এখনকার বইয়ে 20টা করছে। ফটোগ্রাফিতে কোনটা? জেলাটিন। কাগজ শিল্পে কোনটা? সেলুলেজ। জাইলানেজ, লিগনিনেজ। ভাই এতগুলো কেমনে পড়বো? পড়লেই পারবা। এইটা খুব কঠিন বলে মনে হয়, কিন্তু আলটিমেটলি কঠিন না। রাবার শিল্পে কোনটা? ক্যাটালেজ। আলটিমেটলি এই আসবে। ঠিক আছে, ওকে। এখনো শেষ হয় নাই, পরের পেজে দেখো ডিটারজেন্ট তৈরিতে সেরিন প্রোটিয়েজ, আলফা অ্যামাইলেজ তৈরি করা হয়। ভাইয়া এই ব্যবহারগুলো থেকে কিভাবে প্রশ্ন আসবে? এই ব্যবহারগুলো থেকে ভাইয়া এমসিকিউ আসবে। দ্যাট ইজ দ্য মাস্ট। এই ব্যবহারগুলো থেকে এমসিকিউ আসবেই আসবে। এই ব্যবহারগুলো থেকে এমসিকিউ আসবে। তাহলে সোহান, আমরা এনজাইম পড়ে শেষ করে দিলাম, মোটামুটি অনেকটুকু পড়ে ফেললাম। অনেক 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 পড়া হলো। কার কার এনজাইম পড়া হলো বলে ফেলো। সবাই কি বুঝতে পেরেছো? এনজাইম কি পড়া হলো? ঠিক আছে ইনশাল্লাহ। প্রিয় ভাই, সেরা পড়াশোনা করলাম এনজাইম নিয়ে। সোহান, থ্যাংক ইউ। এই চ্যাপ্টার থেকে কি এমসিকিউ বেশি আসবে? এই চ্যাপ্টার থেকে মূলত এমসিকিউ আসবে, সিকিউ আসবে। আমরা লিপিড আর সিকিউ একদিনে সলভ করব। সিকিউ সলভ বা লিপিড একদিনে করব, সেটা আগামী সপ্তাহে যে কোনো একটা ডেট বের করতে হবে। আগামী সপ্তাহটা সবচেয়ে চাপ যাচ্ছে। বাট তোমরা তো ভাই টেস্ট ম্যাচ, তোমাদের তো কেবল পড়ালেখা শুরু হলো, তোমাদের কলেজের পরীক্ষা তো কেবল, তোমরা তো কলেজে যুক্ত হইলা ভাইয়া, এখনো তো পাগল হওয়ার দরকার নেই। ঠান্ডা মাথায়
3টা চ্যাপ্টার পড়াইলাম, আমি যা পড়াইলাম দিস ইজ কল কোয়ালিটি। কোয়ান্টিটির দিকে ছুটো না, কোয়ালিটির দিকে ছুটো। সবারই বই শেষ, তারপরে তো পড়াবার চান্স পায় না, তারপরে তো ভালো হয় না। বুঝো নাই? ডোন্ট রান আফটার কোয়ালিটি, কোয়ান্টিটি, রান আফটার কোয়ালিটি। আমি যা পড়াচ্ছি আমি জাস্ট এটাই ফলো করো, হয়ে যাবে। স্যার লাইভ কুইজ নেবেন না? লাইভ কুইজ নিব, কিন্তু তোমাদের যে পার্টিসিপেন্ট সব মিলে আজকের এই মুহূর্তে লাইভ ক্লাসে উপস্থিতি হলো মাত্র 20 জন। এভাবে তোমরা লাইভ কুইজে থাকো মাত্র হাতে গোনা কয়েকজন। এভাবে তো আমার মন ভালো থাকে না, এভাবে তো আমি হতাশ, এতে আমি হতাশ। দেখি কালকে সারাদিন আমরা বেশ কিছু অ্যাক্টিভিটিস করব, সম্ভব হলে 25 ব্যাচে আমাদের বেশ কিছু প্রোগ্রাম লঞ্চ করতে হবে। আমি আসলে একটু প্রচার প্রচারণা কম চালাইছি, প্রচার প্রচারণাটা বাড়াইতে হবে, অ্যাডমিশন ব্যাচ নিয়ে একটু ব্যস্ততা ছিল। যাই হোক, ওকে। পরশুদিন থেকে তোমাদের সাইকেল একের বাচ্চাদেরকে সাদিয়া ঘোষণা দিয়ে দিও যে পরশুদিন শনিবার থেকে আমরা ক্লাস শুরু করব প্রাণীবিজ্ঞান। হ্যাঁ, সাইকেল 2 আমরা প্রাণীবিজ্ঞান শুরু করব। ঠিক আছে? আমার জন্য একটু দোয়া করো, ইনফেকশনটা এই জায়গা থেকে এই জায়গায় যাচ্ছে, ওদের কাছকে আক্রমণ করে যাতে আমি ওদেরকে ধসাই দিতে পারি। ঠিক আছে? সবাই আমার জন্য দোয়া করো। আর লিপিডের অংশটুকু সিকিউ এর সাথে একসাথে পড়াই দিব। লিপিডে আসলে তেমন কোনো পড়াই নাই, লিপিড আসলে কোনো জাতেরই পড়া না। থ্যাংক ইউ রোজা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাদিয়া, তুমি সবাইকে একটা ঘোষণা দিয়ে দিও।